বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে ক্ষমা চাইলেন বিএনপি নেতারা। কারাবন্দিত্বের 3 বছরে রাজধানীতে সমাবেশ, সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা। পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের ৩,৫০০ বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। দেখছিলেন শিরোনাম। জনপদের সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বসুন্ধরা এলপি গ্যাস, ভরসা রাখুন, স্বাচ্ছন্দ্যে থাকুন। যারা জাতীয় পরিচয়পত্র নিয়ে টিকা কেন্দ্রে যাবেন তাদেরকেই করোনার ভ্যাকসিন দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টিকা নেয়ার বয়স সীমাও 55 বছর থেকে কমিয়ে 40 বছর করা হয়েছে। টিকা নিলেও মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি। সকালে মন্ত্রিসভার বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে সরকার প্রধান আরও জানান, নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করা ও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সোমবার সকালে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হয় সরকারের মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। সচিবালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে গণভবন থেকে অনলাইনে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকের শুরুতেই সূচনা বক্তব্যে উঠে আসে ভ্যাকসিন প্রসঙ্গ। সরকার প্রধান বলেন, ভ্যাকসিন নিলেও মেনে চলতে হবে স্বাস্থ্যবিধি। মাস্ক ব্যবহার করা, হাত ধোয়া, এটা অব্যাহত রাখতে হবে। মানে টিকা যারা নিয়েছে তাদেরকেও এটা মনে করলে হবে না যে আমি টিকা নিচ্ছি আর কি আমি একদম সেফ, বাস আর আমার কিছু করতে হবে, সেটা না, তবে সাবধানে থাকতে হবে। নিবন্ধন প্রক্রিয়া আরও সম্প্রসারণের কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, দলীয় নেতাকর্মীরাও চাইলে টিকার জন্য আবেদন করতে পারেন। ফ্রন্টলাইনার যারা মানে অ্যাক্টিভলি কাজ করেছে এবং করে যাচ্ছে তাদেরকেই আমরা আগে বলছি, যেখানে আমাদের নেতাকর্মীরা যথেষ্ট কাজ করছে এবং তারা রেজিস্ট্রেশন করতে পারবে। এখন আর একটু ওপেন করে দেওয়া হবে। ভ্যাকসিন মেয়াদোত্তীর্ণের কথা মাথায় রেখেই সরকার এর দ্বিতীয় ডোজ সময় মতো নিশ্চিত করতে চায় বলেও জানান প্রধানমন্ত্রী। 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে সেকেন্ড ডোজ দিয়ে এগুলি তাড়াতাড়ি শেষ করা, কারণ আবার ভ্যাকসিন যেটা তার ডেট এক্সপায়ার না হয় সেটাও দেখতে হবে। পরে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের বিস্তারিত তুলে ধরে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, ভ্যাকসিন নেয়ার বয়স সীমা 40 বছর করার সিদ্ধান্ত হয়েছে। ফ্রন্ট লাইনারদের পরিবারের সদস্যরাও অগ্রাধিকার ভিত্তিতেই টিকা পাবেন। কেউ যদি রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হন, তাহলে উনি যদি এনআইডি কার্ডটা নিয়ে সেন্টারে যান, ওইখানে রেজিস্ট্রেশন করে উনি টিকা দিতে পারবেন। এই ব্যবস্থা করতে পিএম আজকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছেন। এছাড়া দিবা যত্ন কেন্দ্র থেকে কোনো শিশু হারিয়ে গেলে 10 বছর জেল ও 5 লাখ টাকা জরিমানার বিধান রেখে শিশু দিবা যত্ন আইন 2021-এর খসড়া ও ব্যাংকার বহি স্বাক্ষর আইন 2021-এর খসড়ায় সরকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফাইনাল অ্যাপ্রুভাল দিয়ে দেওয়া হয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। গণটিকা শুরুর দ্বিতীয় দিনে কেন্দ্রে কেন্দ্রে বেড়েছে আগ্রহী সাধারণ মানুষের সংখ্যা। প্রথম দিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সুষ্ঠু ব্যবস্থাপনার দিকেই জোর দেন স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকরা। গণহারে টিকা দেওয়ার দ্বিতীয় দিনের শুরু থেকে চোখে পড়ে মানুষের আগ্রহ। নানা পেশার মানুষেরা ভিড় করতে থাকেন কেন্দ্রে। সোমবার সকাল থেকেই তাই প্রস্তুতি সেরে নেয় রাজধানীর বিভিন্ন হাসপাতাল। প্রথম দিনের অভিজ্ঞতা থেকে টিকাদান কর্মীদের দেওয়া হয় প্রয়োজনীয় নির্দেশনা। সকাল 9:30টার পর প্রথমে রেজিস্ট্রেশন বুথে নাম নিবন্ধনের পর একে একে শুরু হয় টিকাদান। রেজিস্ট্রেশনের মাধ্যমে হয়েছে, তো আমি মনে করি যে এই জন্য মানে যেভাবে সিরিয়াল পাইছে ওইভাবে হয়েছে। টিকা পাবো এটা আমি কখনো কল্পনাও করিনি যে এত তাড়াতাড়ি আমি টিকা পাবো। টিকা দেওয়া শেষে সবার জন্য 30 মিনিট করে বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মানলে শতভাগ সুফল পাওয়ার কথা বলছেন চিকিৎসকরা। ভয় লাগার কোনো প্রশ্ন আসে না, কারণ এটা বহুল প্রতীক্ষিত একটি জিনিস এবং খুবই পরীক্ষিত একটি জিনিস। সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মনে করেন, সামনের দিনগুলোতে টিকার সুফল পাওয়া যাবে বিভিন্ন কাজে। আসলে এটা একটা উৎসব মুখর পরিবেশ, আমার খুব ভালো লেগেছে। আমরা যেমন এখন শনাক্তকরণ ছাড়া কোথাও চলাফেরা করতে পারছি না বা কোনো জায়গায় যেতে পারছি না, তো তেমনইভাবে
এই ভ্যাকসিন সংগ্রহ যদি আমরা না নেই তাহলে আমরা এই সকল জায়গায় আমাদের সীমাবদ্ধতা তৈরি হবে। বিশ্ব দুর্যোগে শিক্ষকের ভূমিকা পালন করছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। টিকা নিয়ে স্বস্তির কথা জানালেন গণমাধ্যম ব্যক্তিত্বরাও। 18 মার্চ 2020 আমি বাড়িতে প্রবেশের পরে আর বের হইনি, তবে আজকের দিনে আমি অত্যন্ত আনন্দিত। সরকারি অ্যাপ চালু না হওয়ায় টিকা কেন্দ্রগুলোতে আলাদাভাবে একদিন আগে নাম নিবন্ধন করা যাচ্ছে। বছরব্যাপী চলমান এই কার্যক্রমে দেশের সব মানুষকে টিকার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ইহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দীর্ঘদিনেও কারাবন্দিত্ব থেকে মুক্ত করতে না পারায় প্রকাশ্যে ক্ষমা চাইলেন দলের শীর্ষ নেতারা। মাফ চান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছেও। আন্দোলন গড়ে তুলতে না পারার আক্ষেপ থেকে নিজেদের হতভাগা বলে হাপিত্যেশ করেন তারা। দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীতে আজ সমাবেশ করে দলটি। আন্দোলনের মাঠে দীর্ঘদিন ধরে ঝিমিয়ে পড়ে থাকা বিএনপি মাসখানেক ধরেই জাতীয় প্রেস ক্লাব কেন্দ্রিক মানববন্ধন ও সভা সমাবেশের কর্মসূচি দিয়ে নিজেদের ঘুম ভাঙানোর আভাস দিয়ে আসছিল। অধিকাংশ কর্মসূচিতেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ হাতে গোনা কয়েকজন শীর্ষ নেতাকেই ঘুরে ফিরে দেখা যায়। বেগম জিয়ার কারাবন্দিত্বের 3 বছর পূর্তিতে সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। দেশে না থাকায় সমাবেশে দেখা যায়নি মির্জা ফখরুলকে, তবে দলের স্থায়ী কমিটির সদস্য দীর্ঘদিনের সভা সমাবেশ বিমুখ মির্জা আব্বাস যোগ দেন এই কর্মসূচিতে। প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে শুরুতেই কিছুটা আবেগী হয়ে পড়েন আব্বাস। কারাবন্দিত্বের 3 বছরেও বেগম জিয়ার মুক্তির দাবিতে জোরদার আন্দোলন গড়ে তুলতে না পারার ব্যর্থতা স্বীকার করে প্রকাশ্য সমাবেশে ক্ষমা চান তিনি। যে আমরা তাদেরকে মুক্ত করার কোনো ব্যবস্থা করতে পারি না। দলকে সুন্দরভাবে সুগঠিত করে ইনশাআল্লাহ আমরা মাঠে নামবো, দেশকে মুক্ত করবো। এই অবস্থায় সরকারকে চাপে ফেলতেই দেশের রাস্তাঘাট দখলে নেওয়ার ডাক দেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এই দুর্নীতিগ্রস্ত দেশকে যদি বাঁচাতে চান আর যদি গণতন্ত্র বাংলাদেশে ফিরিয়ে আনতে চান তাহলে আমাদেরকে যুদ্ধে সামিল হতে হবে। আমাদের কথায় নয় কাজে প্রমাণ করতে হবে। আমাদেরকে রাজপথ দখলে নিতে হবে এবং জামানদার সকল পথঘাট আজকে জনগণের দখলে নিতে হবে। জনগণ দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করেছে বলেই দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির আন্দোলন গড়ে তোলা সম্ভব হয়নি বলে মনে করছেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। তবে এর জন্য রাজপথে আন্দোলনের মতো কঠিন সংগ্রামে না যাওয়া দলটির সাংগঠনিক অদক্ষতা বলে মনে করছেন জাতীয়তাবাদী ঘরোয়া বুদ্ধিজীবীরা। ফেরদৌস লিপির রিপোর্ট। দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবন্দী হওয়ার প্রথম বছর দলের পক্ষ থেকে 2019 সালে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আয়োজন করা হয় আলোচনা সভা। তার পরের বছর 2020 সালে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এবং 2021 সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে দলটি। এমন সাদামাটা কর্মসূচির মধ্যেই বিগত 3 বছর সীমাবদ্ধ ছিল দলীয় প্রধানের মুক্তির আন্দোলন। ছিল না কোনো কঠোর কর্মসূচি। এমনকি দুর্নীতির মামলায় 25 মাস জেল হাজতে থাকার পর নির্বাহী আদেশে গত মার্চ মাসে খালেদা জিয়ার কারাবাসের সাজা 6 মাসের জন্য স্থগিত করে সরকার। এরপর 27 আগস্ট এই মেয়াদ আরও 6 মাসের জন্য বাড়ায় সরকার। এক্ষেত্রে ছিল না আন্দোলন কিংবা বিএনপির কোনো চাপ, বরং মানবিক ও স্বাস্থ্যগত কারণ বিবেচনায় নিয়ে সরকার তাকে মুক্তি দেয়। এই ক্ষেত্রে দুর্নীতিবাজ নেতৃত্বের প্রতি জনগণের অনাস্থার কথা বললেন আওয়ামীপন্থী বুদ্ধিজীবীরা। জনগণ তাতে সাড়া দেয়, কারণ জনগণ দুর্নীতির দায়ে শাস্তিপ্রাপ্ত একজনের মুক্তির জন্য কেন আন্দোলনে আসবে? জনগণ বিশ্বাস করে না তাদেরকে, যে এরা যখন কিছু বলছে নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য নেই। কেন বিএনপির রাজনীতি বিচ্ছিন্ন হয়ে পড়ল, কি কি ফ্যাক্টর তার জন্য দায়ী, সেটা মনে হয় বিএনপি নেতৃবৃন্দের ঠান্ডা মাথায় অ্যাসেসমেন্ট করা দরকার। বিরোধী দল হিসাবে সাংগঠনিক অদক্ষতার পাশাপাশি অভ্যন্তরীণ কোন্দলকে দায়ী করেন বিএনপি মতবাদের ধারকরা। আন্দোলন করতে চায়নি বলে করতে পারে নাই, বুজরুগি করে লাভ নাই। তাদেরকে বলা হচ্ছিল আজকে থেকে আমরা রাস্তায় থাকলাম। জনগণের সম্পৃক্ততা ছাড়া, অর্থাৎ কঠোর আন্দোলন ছাড়া
আমাদের দেশের রাজনৈতিক কালচারে বেগম খালেদা জিয়াকে মুক্ত করা সম্ভব নয়। তবে জনগণকে সম্পৃক্ত করা ছাড়া রাজপথের কোনো আন্দোলনই গড়ে তোলা সম্ভব নয় বলে অভিমত তাদের। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। জনপদে সময় আরও থাকছে। রেল লাইনের উপর বাজার, অরক্ষিত ক্রসিং। বগুড়ার সান্তাহার থেকে উত্তর পশ্চিমাঞ্চলের 70 কিলোমিটার রেলপথে প্রায় ঘটছে দুর্ঘটনা, দেখার কেউ নেই। এগিয়ে চলছে পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ৩,৫০০ বাড়ি নির্মাণ কাজ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার 5টি ইউনিয়নে 14টি প্যাকেজের আওতায় এসব স্থাপনা নির্মিত হচ্ছে। প্রত্যেক প্যাকেজে থাকছে আলাদা স্কুল, মাদ্রাসা, মসজিদ ও বাজার সহ প্রয়োজনীয় সুযোগ সুবিধা। ঘরগুলোর নকশা করা হয়েছে ইউরোপীয় ধাঁচে। পটুয়াখালী থেকে ফিরে নিজামুদ্দিনের ছবিতে মাহমুদ রাকিবের রিপোর্ট। বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা পোর্ট করতে গিয়ে এই এলাকার প্রায় ৬,৫০০ একর জমি অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। এর ফলে ক্ষতিগ্রস্ত মানুষগুলোর জন্য পটুয়াখালীর কলাপাড়া থানার পাশাপাশি 3টি ইউনিয়নে প্রায় ৩,৫০০ পাকা বাড়ি করে দিচ্ছে পায়রা বন্দর কর্তৃপক্ষ। অনেকটা ইউরোপের আদলে করা এসব বাড়িতে বিদ্যুৎ ও সাপ্লাই পানি সহ থাকছে সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা। সরজমিনে দেখা যায় একই মাপ ও রঙের সারি সারি পাকা ঘর, মাঝখানে খোলা জায়গা ও প্রশস্ত সড়ক। একপাশে বাজারের জন্য নির্ধারিত স্থান এবং আধুনিক বিশাল মসজিদ। এ হলো পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্দারমানিক নদী পাড়ের ক্ষতিগ্রস্ত গ্রামবাসীর জন্য আশ্রয়ণ প্রকল্প। সংশ্লিষ্টরা জানান, এটি সরকারের একমাত্র প্রকল্প যেখানে বাসিন্দাদের নগদ ক্ষতিপূরণের পাশাপাশি দেয়া হচ্ছে পাকা বাড়িও। ওই কুলের জায়গা জমি ভিটা বাড়ি যেখানে যা ছিল আরো 5 বছর আগে আমাকে নিয়ে গেছে। আমাদের মা বাবার কবর টবর সব হারিয়ে গেছে। এই ঘরের আশায় আমরা রয়েছি, এখন এই ঘর পাইলেই আমরা খুশি হব। প্রকল্প পরিচালক জানান, যাদের 20% বেশি জায়গা অধিগ্রহণ হয়েছে তারা 978 বর্গফুট, আর এর নিচের ক্ষতিগ্রস্তরা পাবেন 885 বর্গফুট বসত ভিটা। প্রতিটা ঘরে হচ্ছে 3টা বেডরুম আছে, একটা বারান্দা আছে এবং রান্নাঘর আছে, 2টো করে ওয়াশরুম আছে। বাংলাদেশের অন্য যে কোনো প্রকল্পের তুলনায় অনেক উঁচু মানের কাজ এখানে হয়েছে এবং সেই নিশ্চয়তা আমরা বিধান করেছি। নৌ প্রতিমন্ত্রী জানান, চলতি বছরের মধ্যে 14টি প্যাকেজের সব ঘর প্রস্তুত হয়ে যাবে। যে জমিগুলো অধিগ্রহণ করা হয়েছে প্রত্যেকটি মানুষকেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে এবং পুনর্বাসন করা হয়েছে। এটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে এবং অন্যান্যগুলো প্রায় 80% 90% কাজ যেটা আপনাদের সামনে উপস্থাপন করা হলো, আপনারা নিজেরাই দেখলেন যে আমাদের কাজ এগিয়ে যাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়নের খরচ হবে প্রায় 1046 কোটি টাকা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, পায়রা বন্দর, পটুয়াখালী। রেল লাইনের উপর বাজার, ইট ঝুলিয়ে নড়বড়ের সিগন্যাল সচল রাখা। 32টির মধ্যে 16টিতেই নেই নিরাপত্তা কর্মী ও গেট। নিত্য ঘটছে দুর্ঘটনা। সান্তাহার থেকে উত্তর পশ্চিমাঞ্চলের 70 কিলোমিটার রেলের এই অব্যবস্থাপনা চলছে বছরের পর বছর। রেলের ভগ্ন অবকাঠামো সংস্কার সহ শূন্য লোকবল পূরণের দাবি স্থানীয়দের। রেল সংশ্লিষ্টরা বলছেন, সমস্যা সমাধানের চেষ্টা চলছে। নওগাঁ থেকে এবারকের রিপোর্ট। অবিশ্বাস্য হলেও সত্য, একটি রেলের সিগন্যালের নিয়ন্ত্রক ইট। দীর্ঘদিন ধরে সান্তাহার রেল জংশনের ঢাকামুখী আউটার সিগন্যালটি নষ্ট। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনেও কাজ হয়নি। তাই নিরাপত্তা নিশ্চিতে রেল কর্মচারীরাই নিজস্ব প্রযুক্তিতে কয়েকটি ইট ঝুলিয়ে সিগন্যালটিকে কার্যকর রেখেছেন। সান্তাহার নাটোর রেলপথের তারাপুর এলাকায় এই সিগন্যালের বাতির অদূরেই অরক্ষিত রেল গেট, নেই কোনো গেট ব্যারিয়ার। ফলে বিভিন্ন যানবাহন পারাপারে হর হামেশাই ঘটছে দুর্ঘটনা। গাড়ি আসতেছে, মুখে বলি ভাই থামেন, ট্রেন আসতেছে, তখন অনেকে থামে, অনেকে আবার থামে না। গত 6 মাসে রেলের চাকায় প্রাণ গেছে 24 জনের। দুর্বল অবকাঠামো পূরণে আশ্বাস পেলেও বাস্তবায়ন হচ্ছে না বলে জানান রেলের এই কর্মকর্তা। এই গেটগুলোর মধ্যে 2টি ইঞ্জিনিয়ারিং গেট কাজ অসমাপ্ত আছে এবং তার কার্যক্রম অতি শীঘ্রই হবে। এই পথের 32টির মধ্যে 16টিতেই নেই নিরাপত্তা কর্মী ও গেট। এই জংশন দিয়ে প্রতিদিন 25টি ট্রেন চলাচল করে। রেলকে জনবান্ধব ও আধুনিক সেবা নির্ভর করতে এ খাতে আরও বেশি নজর দেওয়ার দাবি বিশিষ্টজনদের। সান্তাহার রেল জংশন থেকে MR রকি, সময় সংবাদ। সেবার নামে নিজেদের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে বেসরকারি অ্যাম্বুলেন্স। এতে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তার স্বজনরা।
আর স্বাস্থ্য অধিদপ্তর বলছে নিয়ন্ত্রণ করা কঠিন, তবে নীতিমালার আওতায় আনার পরিকল্পনা রয়েছে তাদের। অসুস্থ রহিমা বেগমকে রাজধানীর কল্যাণপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। কল্যাণপুর থেকে ঢাকা মেডিকেল পর্যন্ত বেসরকারি এই প্রতিষ্ঠানের অ্যাম্বুলেন্স চালক ভাড়া চান ২,০০০ টাকা। অনেক দাম দরের পর ৫-৬ কিলোমিটার পথের ভাড়া ঠিক হয় ১,৬০০ টাকায়। কল্যাণপুর থেকে ঢাকা মেডিকেলে আসছি ১৬০০ টাকা দিয়ে। বেশি হলে কি করা, কিছু করার নেই, আসতে হবে। কেউ কেউ আদায় করেন এর চেয়েও বেশি। শীতাতপ নিয়ন্ত্রণ ও অক্সিজেন সুবিধা থাকার উপর অ্যাম্বুলেন্সের মান নির্ধারণ হলেও যে কোনো অ্যাম্বুলেন্স ১ কিলোমিটার পথের জন্যও আদায় করছে সর্বনিম্ন ১,৫০০ থেকে ২,০০০ টাকা। ঢাকার বাইরে গেলে এই ভাড়া হয়ে যায় লাগামহীন। অ্যাম্বুলেন্সের ভাড়া হলে আমরা ৭,০০০ টাকা মিটিয়েছিলাম, তখন এখানে নিয়ে আসলো কইলে আরো ২,০০০ টাকা বেশি দেওয়া লাগবে, তখন ৯,০০০ টাকা দিচ্ছে। অ্যাম্বুলেন্স ভাড়াটা খুব বেশি, মানুষের থেকে গোলা কাটার মতো ভাড়া নেওয়া হয়। ১,০০০ টাকার ভাড়া ওনারা চায় ৩,০০০ টাকা। অ্যাম্বুলেন্স চালকরাও জানেন না কিসের উপর ভিত্তি করে ভাড়া নির্ধারণ করছেন তারা। ভাড়ার চার্ট নেই, যার কারণ আপনার আমরা এখন যার থেকে যেভাবে পারি কম হলেও আমাদের যেতে হয়। যে যেমনে পারে অমনি ভাড়া করে যায়, চার্টের কোনো সিস্টেম নেই। অ্যাম্বুলেন্স মালিক সমিতি বলছে ভাড়ার কোনো নীতিমালা না থাকায় নিজেদের ইচ্ছা মতো চলেন তারা। সরকারি এবং বেসরকারি যারা আছে, অ্যাম্বুলেন্সের যারা নেতৃত্ব দেয়, যারা নেতৃবৃন্দ আছে, এদেরকে এক টেবিলে বসে একটা ভাড়া নির্ধারণ করলে সবচাইতে ভালো হতো, সুন্দর হতো। বিভিন্নভাবে ভাড়া কেউ নিতে পারতো না। অ্যাম্বুলেন্স মালিকদের নিয়ন্ত্রণ করা কঠিন জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তর বলছে নীতিমালা তৈরির কথা ভাবা হচ্ছে। আসলে একটা নীতিমালা থাকা উচিত ছিল, কিন্তু এখনো নেই। দেখি আমরা ভবিষ্যতে কিছু করতে পারি কিনা, কারণ এটা আসলে করা উচিত। চেষ্টা করবো যে কিছু করা যায় কিনা, কারণ এটা আসলে বেসরকারি একটা এদেরকে নিয়ন্ত্রণ করা আমাদের জন্য আসলে খুব চাপ। শুধু রাজধানীতেই ২,৫০০ বেসরকারি অ্যাম্বুলেন্স রয়েছে। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। ইনজুরির কারণে আবারও দল থেকে ছিটকে গেলেন সাকিব আল হাসান। উইন্ডিজের বিপক্ষে থাকছেন না ঢাকা টেস্টে। এমনকি সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে না যেতে বিসিবিকে চিঠিও দিয়েছেন সাকিব। নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান আকরাম খান। বিমানবন্দরে উৎসুক জনতা আর গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে যেন একজন সুপার সাকিব। করোনাকালে নির্দিষ্ট দূরত্ব মেনেই এক ঝলক সময় সংবাদের লেন্স ঠিকই খুঁজে নিল তাকে। কিন্তু টিম বাসে নয়, তড়িঘড়ি করেই ছুটলেন ব্যক্তিগত গাড়ির দিকে। কিন্তু কেন? জট খুলল কিছুক্ষণ বাদেই। শেষ ওয়ানডের পর প্রথম টেস্ট চলাকালীন আবারও পাওয়া চোটটাই কাল হয়ে দাঁড়ালো সুপার সাকিবের। ফলে খেলা হচ্ছে না সিরিজের শেষ টেস্টে, নিশ্চিত করলেন আকরাম খান। হয়তোবা 2 সপ্তাহকে রেস্ট লাগবে। কনফার্ম হি ইজ নট প্লেইং নেক্সট ম্যাচ বিকজ অফ হিজ ইনজুরি। ক্যাপ্টেনের সাথে সিলেক্টররা, কোচরা কথা বলে টলে আমরা একটা রিপ্লেসমেন্ট যদি লাগে নিব, যেহেতু আমরা এমনি তো সংখ্যাটা বেশি আছে। এখানেই শেষ নয়, কিউই সফরেও পাওয়া যাচ্ছে না সাকিবকে। কদিন বাদেই সাকিব শিশিরের ঘরে আসবে তৃতীয় সন্তান। তাই তো সন্তান সম্ভাবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরে না যেতে বোর্ডকে ইতোমধ্যে চিঠি দিয়েছেন সাকিব। তার ছুটির এই আবেদন বোর্ডও নিচ্ছে ইতিবাচক হিসেবেই। সে একটা মেল পাঠিয়েছে এবং সে যেহেতু ফ্যামিলিকেও সময় দিতে হবে, ওর 3rd বাচ্চা হচ্ছে, আল্লাহর রহমতে যদি সব ঠিকঠাক থাকে তাহলে সে তখন ওর ফ্যামিলির সাথে থাকতে চাচ্ছে। আমাকে একটা চিঠি দিয়েছে, তো এটারও একটা ডিসকাস আছে আমাদের মধ্যে। তো আমরা বোর্ডের সাথে সবার সাথে আলাপ আলোচনা করে আমরা ওর এটা রিপ্লাইটা দিব। এ মাসের শেষে নিউজিল্যান্ড সফরে যাওয়ার কথা বাংলাদেশের। সেখানে 3টি করে ওয়ানডে ও টি20 খেলার কথা টাইগারদের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। জানিয়ে দিচ্ছি জনপদের সময়ের শিরোনামগুলো। জাতীয় পরিচয়পত্র নিয়ে কেন্দ্রে গেলেই করোনা ভ্যাকসিন দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর। প্রথম ধাপে 55 নয়, নিবন্ধন করতে পারবেন 40 বছর বয়স পর্যন্ত। বেগম জিয়াকে আন্দোলনে মুক্ত করতে না পারায় জনসম্মুখে ক্ষমা চাইলেন বিএনপি নেতারা। কারাবন্দিত্বের 3 বছরে রাজধানীতে সমাবেশ, সাংগঠনিক অদক্ষতার জন্যই ব্যর্থতা। এবং পায়রা বন্দর উন্নয়নে ক্ষতিগ্রস্তদের জন্য ইউরোপীয় ধাঁচের 3,500 বাড়ি গড়ছে সরকার। স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ সব সুবিধা শিগগিরই উদ্বোধন। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়।